লেখিকা রিমা বিশ্বাসের একটা মিলনান্ত গল্প হোক। বৃষ্টিটা এলো অনাহুত অতিথি হয়ে, একেবারে অকারণও বলা যায়। স্কুল থেকে বেরিয়েছিল যখন, তখন আকাশটা ছিল ঝরঝরে, বাতাসে ছিল উষ্ণ শুষ্কতা। গ্রীষ্ম হলেও বাতাসে ছিল আর্দ্রতার অভাব, তাই হয়তো ফাটছিল ঠোঁটও। তার মধ্যে উর্বশী ফ্যাশন হাউস থেকে মল্লিকা ফোন করে বলল, দিদি, তোমার ডিজাইনার শাড়িটা আজই শান্তিনিকেতন থেকে ডেলিভারি হয়ে এসেছে, তুমি পারলে এসো। একটা কাঁথা স্টিচ শাড়ি অর্ডার দিয়েছিল এলিনা। সেই শাড়িটা ওর পাড়ার বুটিকে এসে পৌঁছেছে, তাই এক্সাইটমেন্ট তুঙ্গে। নিজে হাতে তুলে সচক্ষে দেখার পরিতৃপ্তি আলাদা। মল্লিকাকে বললে ও হয়তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখাতো বা একটা ভিডিও পাঠিয়েও দিতে পারতো, কিন্তু এলিনা নিজে দেখতে চায়। শাড়িটা যে নিছক একটা নতুন শাড়ি তা যে নয়, এর পিছনে একটা গোপন বেদনা আছে। একটা গল্প বলেছিল এলিনার মাসি। সে সময় তিনি আদিবাসীদের উন্নয়নের ওপরের একটি প্রজেক্টে একটি সংস্থার অধীনে কাজ করছিলেন। সেখানে এক গ্রামে এক বৃদ্ধাকে দেখেছিলেন দেওয়াল জুড়ে ছবি এঁকে যেতে। খুব অদ্ভুত এক ছবি, যেখানে একটি ছেলের জন্ম থেকে তার জীবন পথ একটা সুন্দর মালায় গেথে কেউ যেন পরিবেশন করছে। বৃদ্ধার মাথার দোষ আছে, এমন কথা গ্রামের অনেকেই বলতো। এলিনার মাসি পরে জেনেছিলেন ওর ছেলে অল্প বয়সে মারা গিয়েছিল, তাই সে ছবিতে আকাঙ্ক্ষিত ইচ্ছেগুলি বসিয়ে চলেছে। আহা, জীবনটাও যদি এমন হতো, যেখানে ইচ্ছে মতন খুশিগুলোকে ঠেসে ঠুসে বসিয়ে দেওয়া যেত বেদনায় ভর্তি জীবনের ফাঁকা জায়গাগুলোয়, তবে তো বেশ হতো। কিন্তু জীবন তো তা নয়, তাই গল্পটাই বেশ মনে ধরেছিল। আর এরকমই একটা থিম দিয়ে একটা ছবি আঁকালো স্কুলের প্রধান শিক্ষিকার শিল্পী ভাইজিকে দিয়ে। শাড়ি জোড়া থাক মিলনান্তক প্রেমের গল্প। রাম সীতা রাধা কৃষ্ণ সতী শিব, কারো তো মিল হয়নি। মিল হয়নি হির রাঞ্জার, শিরি ফরহাদের, কিংবা রোমিও জুলিয়েট কি দেবদাস পারোর। এলিনা একটা প্রেমের গল্প চায় যেখানে মিল হবে। বাস থেকে এসব ভাবতে ভাবতে নেমেছিল, আর তখনই বৃষ্টি, একেবারে অনাহুত অকারণ। বাস স্ট্যান্ড থেকে বুটি খাটা পথ হলেও ভিজতে হলো কারণ সঙ্গে ছাতা ছিল না বলে, কিন্তু তাও শান্তি। কাজটা ওরা দারুণ করেছে। কুচির প্রতি ভাজে থাকবে প্রেম নিবেদন, প্লিটে সুখ যাপন, আর শাড়ির আঁচলে আধ্যাত্মিকতার ছোঁয়া। বেশ সুন্দর। হাতে শাড়ি প্যাকেট নিয়ে একটা ফাইবারের টুলে বসে এলিনা যখন ব্যাগ থেকে তোয়ালে রুমাল বের করে ভেজা হাত দুটো মুছছে, তখন আকাশের বুক চিরে কড়কড়িয়ে বাজ পড়ল একটা। বুকে গিয়ে লাগলো তার আওয়াজ। পাশ থেকে একটা মেয়ের গলা পেল, মাগো। যদিও সেদিকে নজর না দিয়েই এলিনা এক দৃষ্টিতে এছে বুটিকের বন্ধ কাচের দরজার বাইরের অকাল বর্ষার দাপটে। চারপাশ ফ্যাটফেটে সাদা হয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টির তামিল ছাড়া বর্ষণের প্রকোপে ওলট পালট হচ্ছে রাস্তার ধারে প্রকৃতি পালক গাছগুলো। একবার মেয়ের কথা মনে পড়তেই ঘড়ি দেখে নিল এলিনা। এতক্ষণে নিশ্চয়ই স্কুল থেকে বাড়ি ফিরে গেছে মেয়ে। এখন বাজে 6টা 5। আশা করা যায় তমঘ্ন বাড়ি ফিরে গেছে। ইদানিং অফিস থেকে তাড়াতাড়ি ফিরছে তমঘ্ন। বাইরের বৃষ্টিটা বড় টানছে, কত কি যে মনে করায় এক একটা বয়ে যাওয়া মুহূর্ত। এলিনার বুক বেয়ে দীর্ঘশ্বাস পড়ে। একটা ভেজা ভেজা দৃশ্য ফুটে ওঠে চোখের সামনে। দুহাত দুপাশে ছড়িয়ে কেমন বন ময়ূরের মতো নাচছিল মেয়েটা। ছাদময় থই থই জল, বৃষ্টির ঝমঝম। ছাদের দরজার মুখটায় দাঁড়িয়ে ক্যাবলা মুখে হিমাংশু হাত নেড়ে ওকে ডাকলো। আর তারপর এলিনার আবদারে একেবারে সিনেমায় নাচে অপটু নায়কের মতো হাত পা ছুড়ল খালি। খুব হেসেছিল সেদিন এলিনা। ভাবতে ভাবতে একটা হাসি রেখা ফুটে উঠেছিল ঠোঁটে। মল্লিকা পাশ থেকে বলল, দিদির বুঝি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে? আমি সেই দেখছি কখন থেকে। মল্লিকার বুটিকে বেশ কয়েকজন আটকা পড়েছে, তাদের শাড়ির স্তূপে ব্যস্ত রেখেছে সে। তার ফাঁকেই হাঁক দিয়েছে এলিনার দিকে। এলিনা মুচকি হাসলো। একটা বয়সে ভিজেছি, এখন শরীর দেবে না। বয়স্ক এক ভদ্রমহিলা ঘুরে বসলেন, বললেন, এই বয়সেই বলছো একটা বয়সে ভিজেছ? আর তো দিন পড়েই আছে মা। এলিনা হাসে। আর বাকিদের মধ্যে একজন বলে, আজকের দিনে কিন্তু কারো বয়স বোঝা মুশকিল, সবাই নিজেদের খুব ভালো মেনটেন করে। আগের দিনে মেয়েদের বলতো 20তে বুড়ি, এখন আর। এক বয়স্কার মুখের কথা ছিনিয়ে আর এক তরুণী বলে ওঠে, কারণ সেই সুযোগে 60-এর দাদু 20-র বুড়িকে
বিয়ে করার সুবিধাটা করতে পারতো। আজকের দিনে যদি 40 বছরের মহিলা 30-এর ছেলের সঙ্গে প্রেম করে বা বিয়ে করে, সে নিয়ে ছিছিক্ষার পড়ে যায়। কিন্তু তার উল্টো হলে কেউ মুখে রাটি কাটে না, তখন ওটাই স্বাভাবিক। আপনাদের মনে হয় সমাজ পাল্টেছে? মেয়েটির উত্তেজনা ভরা বক্তব্যে বিশেষ উত্তেজিত হয় না কেউই। শুধু একজন মধ্যবয়সী বলেন, আজকের দিনে এরকম ঘটনা তাও তো দেখছো, আগে হলে কি দেখতে? এটাই পরিবর্তন। সম্মুখ গতির পরিবর্তন যা কতটা স্থায়িত্ব পাবে এও এক প্রশ্ন, কারণ সময় কখনো স্থিতিশীল নয়, বড়ই অস্থির। একে যেন বলে নানা মুনির নানা মত। দাঁড়িয়ে থেকে থেকে কোমর ধরে যাচ্ছিল এলিনার। সে কোন সকালে ঘুম থেকে উঠে মেয়েকে তৈরি করা, নিজের আর তমগ্ন টিফিন বানানো। ভাগ্যিস রাধার মা আছে, নইলে যদি বেরোবার মুখে ভাত ফুটিয়ে খেতে হতো তবে আর সময় স্কুলে পৌঁছতে হতো না। এমনিতে হেডমিস্ট্রেস রোজই খড় চোখে তাকান ঢোকার সময়ের অনিয়মের জন্য। শত চেষ্টা করেও যে 9টার লোকালটা ধরতে পারে না। তারপর বকুলপুরে এসে পাওয়া যায় না অটো, এতটা জার্নি, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো। এলিনা যে আবার কোনো মতেই ফাঁকি দিতে পারে না। একটা টুল টেনে সবার মাঝে বসে পড়ে এলিনা। তুমি কোথায় থাকো জিজ্ঞেস করলেন এক ভদ্রমহিলা। কাছেই, ঘোষপাড়ায়, এলিনা জানায়। তোমায় বড় চেনা লাগছিল তাই জিজ্ঞেস করলাম। এই কথাটায় একটা অস্বস্তি হয় ঢোক গেলে এলিনা, যেন অপরাধীকে জেরা করছে দারোগা। কিছুই না, তবু একটা ভয়। এলিনা বারবার অতীতের পাতা উল্টাতে যে চায় না। ফোন বাজে, স্বস্তি হয়। তমগ্নর ফোন পেয়ে মনটা একটা আচমকা আনন্দে বিচলিত হয়। বাইরের এত বৃষ্টি, এখনো বাড়ি পৌঁছায়নি এলিনা। নিশ্চয়ই চিন্তা হচ্ছে ওর, যদিও আনন্দটা আর দিনের মতো ক্ষণস্থায়ী রইল। কিন্তু ফোনের ওপাশের কর্কশ গলাটায় মাথাটা ধরেও গেল ঝনঝনিয়ে। কোথায় তুমি? কুহুকে সামলানো দায় হয়ে যাচ্ছে। শান্ত গলায় এলিনা বলে, বৃষ্টিতে আটকা পড়েছি। আছো কোথায়? কেন, নিতে আসবে? কোথায় আছো শুনি? মল্লিকার বুটিকে একটা শাড়ি আজ ডেলিভারি দেওয়ার ছিল, তাই। বাহ, খুব ভালো। এত শাড়ি, তবু তোমার শাড়ির মোহ আর কমে না। এদিকে মেয়ে কাঁদছে, কাঁদুক, বুড়ি শাশুড়ি নাজেহাল হচ্ছে হোক। ফোনে রেখে দেয় এলিনা। রাগে কান মাথা ঝনঝন করছে। এক এক সময় মনে হয়, কেন যে করতে গেল বিয়েটা? না করলে কি এমন ক্ষতি হতো? হয়তো কুহুটাকে পেত না, তা একটা লোকসানি বটে। কে বুড়ো বয়সে দেখবে এলিনাকে? ভাবরা ঢেউ আবার অন্যদিকে নিয়ে যায়, প্রশমিত হয় রাগটা। বৃষ্টিটা ধরেছে। মল্লিকার থেকে আরেকটা প্লাস্টিকের প্যাকেট চেয়ে নেয় এলিনা। নতুন শাড়ি কিনা, জলের দাগ পড়লে আর দেখতে হবে না। মল্লিকা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, নতুন জিনিসের কদরই আলাদা। বলো দিদি। হেসে বুটিক থেকে বেরিয়ে এলিনা হাঁটা দেয়। হঠাৎ মনে হয় নিজের জন্য শাড়ি কিনলো, কুহুর জন্য কিছু না নিয়ে বাড়ি ঢুকলে মেয়েটার আবার গাল না ফোলে। কাছের স্টেশনারি দোকানে ঢুকতে বুকটা ধক করে ওঠে। এখানে কি করে দেখা হওয়া সম্ভব? গরফার মানুষ কি বা করতে পারে ব্যারাকপুরে? নেহাত দোকানটা বেশ প্রশস্ত আর লম্বা ধরনের, তাই একপাশে সরে দাঁড়ানো গেল। যদিও এখন মনে হচ্ছে দোকানে না ঢুকে বেরিয়ে গেলেই তো হতো। কি জানি তখন কি ওরা আরো বেশি করে লক্ষ্য করতো? ওরা, হ্যাঁ, ওই এক ঝলকে এলিনা দেখে নিয়েছে ওর সঙ্গে একজন আছে। দোকানদার জিজ্ঞেস করলো, কি দেবো দিদি? খুব ধীরে এলিনা যেন বলল, পেন্সিল বক্স, কিন্তু মনটা ছুটেছে ওই দিকেই। গলা পাওয়া যাচ্ছে, মহিলা কণ্ঠের আবেগ আর উচ্ছ্বাস অনেক বেশি। এই, ওই সেটটা দেবো, দেখো না। তোমার যা মন চায় সেটা নাও না। দাদা ওই স্টোনের সেটটা বের করুন। তারপর আবার বলে, কেমন মানাবে আমায়? তোমায় না সেটটাকে? খিলখিল হাসি শোনা যায়। তুমি যে গোলাপি শাড়িটা দিয়েছ, ওর জন্য কিনতে চাইছি। মেয়েটি বলে, বেশ তো, নাও না। সে বেশ উদার। রাগে শরীর নিষ্পিস করছিল, ইচ্ছে হচ্ছিল গিয়ে বলে, এত ভালোভাবে কথা বলতে পারো তবে? তবে আমাকে কেন খেকি কুকুরের মতন বলতে? চাকরি করে নিজেকে লাট সাহেব ভেবো না। বাড়িতে বসে আছি মানে এই নয় ঘরের কাজ সব আমি করব। হ্যাঁ, ওই ন্যাকা স্বরে কথা বলা ছেলেটাই তো এলিনাকে কর্কশ ভঙ্গিতে বলতো কথাগুলো, হিমাংশু। এলিনার আগের বিয়ের বর। বিয়ের 1.5 বছরের মাথায় প্রাইভেট ফার্মের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের চাকরিটা ছেড়ে দিয়ে ঘরে বসে গেল হিমাংশু। তখন চাকরি করতো না এলিনা, সংসারের ভরাডুবি অবস্থা। বাবার থেকে টাকা নিয়ে বিএড করতে বাধ্য হয় একটা স্কুলের চাকরির জন্য। তারপর একটা প্রাইভেট স্কুলে চাকরি হয়ে যায়। ইংরেজি বলতে পারতো বলে একটা কনভেন্ট স্কুলে চাকরিটা হয়ে গিয়েছিল। কিন্তু হিমাংশুর বক্তব্য ছিল, গা ঢলানি মেয়েদের খুব সহজে চাকরি হয়ে যায়। চাকরি বিজ্ঞাপনে ছিল
কনভেন্ট এডুকেটেডরা কেবল আবেদন করতে পারবে। এলিনা কনভেন্ট এডুকেটেড নয়, কিন্তু স্কুলের একজন শিক্ষক বাবার চেনা জানা হওয়ায় ও ইন্টারভিউয়ে ডাকটা পায়, আর বাকিটা হয় নিজেরই মেধায়। যদিও হিমাংশু ওকে নিচু করার কোনো সুযোগ ছাড়তো না। মানুষটা বিয়ের পরের 6 মাসের ভিতর বদলাতে শুরু করেছিল, আর নিজের চাকরি হারিয়ে বেকার বসে যাওয়ার পর পুরোপুরি হিংস্র হয়ে উঠল এলিনার চাকরি পাওয়ার পর। ঘরের কোনো কাজ সে করবে না, সে খালি হুকুম করবে, খুঁত ধরবে, পারলে যেন জ্যান্ত পুঁতেই দেবে। হিমাংশুর মা বাবা চতুর ছিলেন, বৌমার টাকায় সংসার চলছে, তাই তাকে সোজাসুজি না চটিয়ে ছেলের মারফত হেনস্থা করতেন। কেন এলিনা স্কুল থেকে এসে ওর মায়ের সঙ্গে 40 মিনিট ধরে কথা বলে? কেন রবিবার সবার কাপড় জামা কাচে না? কেন হিমাংশুর মামা মাসিদের নিমন্ত্রণ না করে এসে ছুটির দিনগুলো বাবার ঘরে দৌড়ায়? কেন সে স্কুলের টিচারদের সঙ্গে রেস্তোরাঁয় যায়? এবং কোন সাহসে সে ছবি ফেসবুকে আপলোড করে? পুরুষ বন্ধুদের সঙ্গে এত মাখামাখি, স্কুলে পড়াতে যায় না অন্য কিছু? এলিনা হাঁপিয়ে ওঠে। বাবা মা এসব জেনেছিল পিসির মেয়ের মুখে। বেচারি দেখা করতে এসেছিল এলিনার সঙ্গে, আর ওরই সামনে অনেক আজে বাজে বকেছিল হিমাংশু। হাতের মুড়ির বাটি ছুঁড়ে ফেলেছিল, ঘরময় মুড়ি। এলিনা রাগে উত্তেজনায় বলেছিল এক একটা মুড়ি তুলবে। সে পড়ে থাকা মুড়ির স্টিলের বাটিতে লাথি মেরে বলল, তোমার বাবার চাকর নাকি আমি? চাকরি করো বলে ফুটুনি, আমাকে মুড়ি ফুড়ি খেতে দেবে না। আমিও এই খেয়েছি এবং এই খাই। অতক্ষণ পরিশ্রম করে আর রান্না করার শক্তি থাকে না আমার। আমি এরকম জীবনে অভ্যস্ত নই। তোমার বাড়ির লোক আমার জন্য রান্না রাখেন না, কি করে তোমরা আমার কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করো? রাগে আর উত্তেজনায় সেদিন আর খেয়াল ছিল না যে সামনে পিস্তুত বোনটা দাঁড়িয়ে। তারপর বাড়তে থাকলো অশান্তি। অশান্তি বাড়ল ঘরের দেওয়ালে অনিয়ন্ত্রিত উইয়ের মাটির তৈরি সরু রাস্তার মতো, শুধু একটা ধ্বংসের অপেক্ষা। বাবার হার্টের অসুখ, তাই এসব বাড়িতে বলতে চাইতো না এলিনা, কিন্তু ঘটনাক্রমে জানলেন মা বাবা। তারপর বাড়ি এসেছিলেন বাবা, বলেছিলেন তোমার শরীরে মানুষের চামড়া আছে না গন্ডারের? মেয়েকে তো একজন স্বাবলম্বী পুরুষের হাতেই সঁপেছিলাম, সেখানেও চাকরি খুইয়ে বউয়ের আয়ে চলছো, তা খুব ভালো কথা, কিন্তু তার বদলে তাকে কি দিচ্ছ? সহযোগিতা বা সহানুভূতি নয়, উল্টে নোংরা অপবাদ। বেয়ান, আপনারা ছেলে মানুষ করেছেন না অমানুষ তৈরি করেছেন? আপনাদের মতন দুকান কাটা ফ্যামিলি আমি আমার এত বড় জীবনে দেখিনি। হিমাংশু গাল চুলকে বলল, না পোষালে মেয়েকে নিয়ে যান, কেউ তো আর তাকে বেঁধে রাখেনি। এলিনার শ্বশুর মশাই বললেন, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়াঝাটি হয়েই থাকে, কিন্তু সেখানে বাপ মা নাক গলাতে এলেই সংসারে ভাঙন ধরে। ওদেরকে ওদের মতো ছেড়ে দিন না। আপনি কেন এত মেজাজ দেখাচ্ছেন? তাছাড়া দাদা, ওরা তো ম্যাচুয়ার, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? মেয়ের চাকরি নিয়ে বুঝি আপনাদের গর্ব? মেয়ে যদি বেকার হতো আর আমার ছেলে চাকরি করত, তখন কিন্তু এই মেজাজ আপনি দেখানোর সাহস পেতেন না। আবেগ থরথর কণ্ঠে জানায় হিমাংশুর মা। রেগে যান এলিনার বাবা, চেঁচিয়ে বলেন, শাট আপ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। সাহসে দেখাচ্ছেন? আগে একটা মানুষকে তার যোগ্য সম্মান দিতে শিখুন। একটা ছেলে যখন রোজগার করে সংসার চালায়, তখন তার স্ত্রী, যাদের আপনারা বেকার বা গৃহবধূ বলেন, সে তার হাঁটু আর মেরুদণ্ডের হাড় ক্ষইয়ে তার হাজবেন্ডের মেরুদণ্ড হয়ে দাঁড়ায়, প্রাণপাত করে দেয় সেই সংসারের পিছনে। চাকরি হলো 10-12 ঘন্টার দাসত্ব, আর হাউস ওয়াইফ 24 ঘন্টা দাসত্ব করে। আপনার ছেলে কতটুকু ডেডিকেট করে ঘরের কাজে? কতটুকু সাহায্য করে যাতে মেয়েটা স্বস্তিতে আর শান্তিতে স্কুলের চাকরিটা করতে পারে? আমি কবের থেকে দেখছি দিনে দিনে শুকিয়ে যাচ্ছে ওর শরীর। ও তো দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পায় না, কারণ আপনারা ওর জন্য রান্না করেন না বলে। কি আশ্চর্য মানুষ আপনারা, কি অদ্ভুত মানসিকতা। ওরা চুপ করে রইল। ওখান থেকে উঠে গেল হিমাংশু। এলিনা যখন সুটকেস হাতে বেরিয়ে আসছিল, তখন দেখছিল আশেপাশের বাড়ির লোকজন ব্যালকনিতে দাঁড়িয়ে ওকে দেখছে। হিমাংশু ওদের গ্রিল দেওয়া জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, যদি ডিভোর্স নাও তবে নিজেকেই উদ্যোগ নিতে হবে, আমি কিন্তু কিছু করব না। কেস অনেক দূর গড়ানো যেত, মেন্টাল টর্চার আর ফ্রড কেস দিতেই পারতো এলিনা। একরকম দেখিয়ে বিয়ের পরের আরেক রকম দৃশ্য, যেখানে চাকরিটা একটা মজবুত কারণ ছিল, কিন্তু ওসবে যায়নি। উকিল বলেছিলেন, কি লাভ, তার চাইতে নিজের জীবনটা সুন্দর করে নাও। তাই করেছে এলিনা, মিউচুয়াল ডিভোর্স নিয়েছে। হাতের পেন্সিল বক্স নিয়ে এলিনা ঘুরে দাঁড়াতে দেখলো মোটর বাইকের পিছনে হিমাংশু বসালো মেয়েটিকে। একজন ভদ্রমহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ওমা সুরুচি না, কবে এলি? হিমাংশুর বাইকের পিছনে বসা মেয়েটি কিছুটা আবেগে গদগদ হয়ে বলল, ওর সময় হয় না, তাই মা বাবার সঙ্গে আর দেখা করতে আসা হয় না। বরের হয় না বলে তুই আসবি না?
কেন একা যাতায়াত পারিস না? ভদ্রমহিলা যেন খোঁটা দিতে চান। মেয়েটি বুঝতে চেষ্টাও করে না, আক্রমণ এড়িয়ে গিয়ে বলে, আরে ওই যে দোকান আছে না, আমাকেও তো দেখতে হয় খানিকটা। কাপড়ের বিজনেস না তোদের? হ্যাঁ গো কাকিমা, ও তো হোলসেলার। বাইক ছুটে যায়। দোকান থেকে বেরোয় এলিনা। সেই ভদ্রমহিলাকে পাশের জনকে বলতে শোনে, সুরুচির বাবাই তো টাকা দিয়েছিল ব্যবসার জন্য, ছেলের শুনেছি আগে বিয়ে ছিল। ও মা, তা অমন ছেলের সঙ্গে বিয়ে দিল কেন গো? সুরুচির কথা ভাবো একবার, সে কোন 16-17 বছর বয়সে পালিয়েছিল। একটা বখাটের সঙ্গে কত কাণ্ড করে তো মেয়ে ফিরল। সে বখাটেকে বিয়ে করেছিল না এমনি একসঙ্গে থাকতো জানি না বাপু, তবে শুনেছিলাম। গলা নামিয়ে ফিসফিস করে উনি কি বললেন তার শোনা গেল না। এলিনা বুকের মধ্যে শাড়ির প্যাকেটটা চেপে হাঁটা দিল বাড়ির পথে। এই মুহূর্তে সবচাইতে যত্নের এই শাড়িটা। এলিনা একটা মিলনান্ত প্রেমের গল্প নিজের শরীরে জড়িয়ে রাখতে চায়। জানে না এই নতুনত্বের কদর কদিনের। সুরুচি বা কদিন পাবে এমন নতুনত্বের সোহাগ, যেমনটা পেয়েছিল এলিনা প্রথম প্রথম হিমাংশু আর তমঘ্নের কাছে। মল্লিকার কথাটা কানে বাজে, নতুন জিনিসের কদরই আলাদা, বলো দিদি? সত্যি তো তাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।